শহরের এই কোলাহল আর একঘেয়ে জীবন থেকে বাঁচতে আমি এসেছিলাম শান্তিপুরের একটা শান্ত পুরনো পাড়ায়। আমার নাম তারক, বয়স 28-এর কাছাকাছি, আর কাজ করি লেখালেখি। আমার নতুন একটা উপন্যাসের জন্য যে নীরব পরিবেশ আর অনুপ্রেরণা দরকার ছিল, আমার মনে হচ্ছিল এই পোড়ামাটির শহরের হাওয়ায় সেই জিনিসটা মিশে আছে। একটা ছোট প্রকাশনা সংস্থায় প্রুফ রিডারের কাজ জোগাড় করে নিয়েছিলাম, কিন্তু আমার আসল উদ্দেশ্য ছিল নিজের লেখায় ডুবে থাকা। কিন্তু শান্তিপুরে আমার নতুন জীবনের শুরুতেই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ালো একটা থাকার জায়গা। ব্যাচেলার, এই একটা কথাই যেন আমার পুরো পরিচয়টাকে গ্রাস করে ফেলেছিল। দিনের পর দিন গলির পর গলি ঘুরছি, কিন্তু বেশিরভাগ বাড়ির দরজায় শুধু ফ্যামিলি লেখা বোর্ডটা আমার সব ইচ্ছার গুড়ে বালি ছেটে দিত। যেখানে আবার এই সমস্যা ছিল না, সেখানে বাড়িওয়ালাদের আজব চাউনি আর জেরের মুখে পড়তে হতো। বিয়ে করনি কেন? রাতে বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেবে না তো? কি কাজ করো? লেখালেখি করে কি আর পেট চলে? প্রশ্নগুলো শুনে নিজেরই লজ্জা লাগছিল। একটা সস্তা হোটেলে প্রায় 10 দিন কাটানোর পর পকেটে টান পড়া শুরু হলো। পুরোপুরি হতাশ হয়ে যখন ঘুরছি, ঠিক সেদিন বিকেলে এমনি হাঁটতে হাঁটতে শহরের সবচেয়ে পুরনো একটা পাড়ায় গিয়ে ঢুকলাম। নাম শ্যামলী পাড়া। সরু গলির দুই ধালে পুরনো স্থাপত্যের বাড়ি, শ্যাওলা ধরা দেওয়াল আর বারান্দার গ্রিলে জড়িয়ে থাকা মাধবীলতার ঝাড়, সব মিলিয়ে জায়গাটার মধ্যে একটা অন্যরকম টান ছিল। হঠাৎ একটা দোতলা বাড়ির সামনে এসে আমার পা দুটো থমকে গেল। বাড়িটার নাম মেঘলয়। থ্যাকাশে হয়ে যাওয়া নীল রঙের বাড়ি, কাঠের পুরনো খড়খড়ি দেওয়া জানালাগুলো যেন কত যুগের কাহিনী নিজের বুকে চেপে রেখেছে। গেটের পাশে একটা পুরনো কাঠের বোর্ডে হাতে লেখা, ঘর ভাড়া দেওয়া হবে। নিচে কোনো ফোন নম্বর নেই, শুধু লেখা, ডাইরেক্ট কথা কন। মনে একটু আশা নিয়ে আমি মরচে ধরা লোহার গেটটা ঠেলে ভেতরে ঢুকলাম। চারপাশটা কি জানি অস্বাভাবিক রকমের শান্ত। উঠোনের এক কোণে একটা কামিনী ফুলের গাছ, তার মিষ্টি গন্ধে বাতাসটা কেমন নেশা নেশা লাগছিল। আমি একটু ইতস্তত করে পুরনো দিনের কড়া ধরে দরজায় কয়েকবার বাড়ি দিলাম। বেশ কিছুক্ষণ পর দরজাটা খুব আস্তে, প্রায় শব্দ না করে খুলল। ভেতরে দাঁড়িয়েছিলেন এক মহিলা, বয়স 50-এর আশেপাশে হবে। পরনে সাধারণ তাঁতের শাড়ি, কিন্তু তার চেহারায় এমন একটা ভাব ছিল যা সহজে চোখে পড়ে। তার চোখ দুটো অসম্ভব গভীর আর শান্ত, কিন্তু ওই শান্ত চোখের ভেতরে মনে হচ্ছিল যেন অনেক কষ্ট লুকিয়ে রেখেছেন। আমি হাত জোর করে ভদ্রভাবে বললাম, মাসিমা, আমি বাইরের বোর্ডটা দেখে এসেছি, একটা ঘর লাগতো আর কি। মহিলা আমার মাথা থেকে পা পর্যন্ত একবার এমনভাবে দেখলেন, মনে হলো আমার ভেতরের সব কিছু পরীক্ষা করে ফেললেন। তিনি শান্ত কিন্তু ভারী গলায় জিজ্ঞেস করলেন, একা থাকো? আমি মাথা নাড়তেই তার কপালে একটা হালকা ভাঁজ পড়ল। আমরা ব্যাচেলারদের ভাড়া দিই না। এই কথাটা শুনতে শুনতে কান পেকে গিয়েছিল, তবু শেষ একটা চেষ্টা করলাম। মাসিমা, আমি খুবই শান্তশিষ্ট, লেখালেখি করি, তাই ভিড়ভাট্টা একদম ভালো লাগে না। আপনাদের কোনো ঝামেলা হবে না, আমি কথা দিচ্ছি। একটা ছোট ঘর হলেই আমার চলে যাবে। মহিলা কয়েক সেকেন্ড আমার চোখের দিকে তাকিয়ে থাকলেন, যেন আমার কথার সত্যি মিথ্যা যাচাই করছিলেন। তার মুখে একটা অদ্ভুত দ্বিধার ছাপ দেখলাম। তারপর একটা লম্বা শ্বাস ফেলে বললেন, ভেতরে আসো। আমি ভেতরে পা রাখতেই তিনি সাবধানে দরজাটা বন্ধ করে দিলেন। বসার ঘরের আসবাবপত্র সব পুরনো দিনের, কিন্তু খুব সুন্দর করে সাজানো। চারদিকে কি জানি চুপচাপ ভাব, মনে হচ্ছিল সময় এখানে এসে থমকে গেছে। তিনি বললেন, আমার নাম পারুল, তুমি আমাকে মাসিমা বলতে পারো। ছাদের উপরে একটা ছোট ঘর আছে, আগে আমার ছেলে থাকতো, এখন কাজের জন্য বাইরে থাকে। ঘরটা তোমার হয়তো ভালো লাগতে পারে। আমি তো আকাশের চাঁদ হাতে পেলাম, বললাম, আমার কোনো অসুবিধে হবে না মাসিমা, আমার শুধু থাকার মতো একটা জায়গা হলেই হবে। পারুল দেবী আমার দিকে তাকিয়ে এমন একটা হাসি দিলেন যে হাসিতে কোনো খুশি ছিল না, ছিল শুধু এক বোঝা কষ্ট। তিনি বললেন, আমি তোমাকে ঘরটা ভাড়া দিতে রাজি আছি তারক, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? আমি একটু অবাক হলাম। বাড়ি ভাড়ার আবার কি এমন শর্ত থাকতে পারে যা এত গম্ভীর হয়ে বলতে হয়? পারুল দেবী এবার আমার চোখের দিকে সরাসরি তাকালেন। তার শান্ত চোখ দুটোয় এবার একটা কি জানি ঠান্ডা ভাব। তিনি শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, শর্তটা খুব কঠিন কিছু না, কিন্তু তোমাকে কথা দিতে হবে তুমি এটা কখনোই ভাঙবে না। তার কথা বলার ভঙ্গি, তার চোখের ওই রহস্যময় দৃষ্টি আমার মনের ভেতরে একটা অজানা কৌতূহল আর শিরশিরে ভয় ঢুকিয়ে দিল। এই শান্ত দুঃখী মহিলার আড়ালে কি অন্য কোনো রহস্য আছে? আমি গলা খাকারি দিয়ে বললাম, আপনি বলুন মাসিমা। তিনি কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, আমার মেয়ে মেঘলা, ও এই বাড়িতেই থাকে।
আমার শর্ত একটাই, তুমি কখনোই ওর চোখের দিকে সরাসরি তাকাবে না, আর ওর সঙ্গে নিজে থেকে কোনো কথা বলার চেষ্টা করবে না। এই বাড়িতে ও আছে, কিন্তু তোমার জন্য ও নেই। মনে করবে ও এই বাড়ির একটা ছায়া, যাকে দেখা যায় না। এই যা। তার অবিশ্বাস্য শর্তটা শুনে তো আমার পুরো শরীর যেন অবশ হয়ে গেল। একজন মা তার নিজের মেয়ের উপরে এমন নিষেধাজ্ঞা দিচ্ছেন কেন? মেয়েটা কি কোনো অভিশাপের শিকার, নাকি ওর চোখেই লুকিয়ে আছে এই বাড়ির সব অন্ধকার? আমার হাজারটা প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু পারুল দেবীর ঠান্ডা দৃষ্টি আমার সব কথা গলার কাছেই আটকে দিল। আমি বুঝতে পারছিলাম আমি শুধু একটা ঘর ভাড়া নিতে আসিনি, পা রাখছি এক গভীর রহস্যের জালের মধ্যে। আমার শুধু মনে হচ্ছিল এই মেঘলয় নামের বাড়িটা আর তার মালকিন পারুল দেবী দুটোর একটাও স্বাভাবিক না। এদের পেছনে কোনো একটা অজানা কাহিনী লুকিয়ে আছে। আমার ভেতরের লেখক সত্তাটা তখন চিৎকার করে বলছিল, এই রহস্যের গভীরে যেতেই হবে। আমার ভয়টাকে পাশ কাটিয়ে কৌতূহলই জিতে গেল। আমি নিজেকে একটু সামলে নিয়ে শান্ত গলায় বললাম, আপনার শর্তে আমি রাজি মাসিমা, বলেন আমাকে কি করতে হবে। পারুল দেবীর মুখে একটা অদ্ভুত স্বস্তির ভাব নেমে আসলো। তিনি আমার থেকে চোখ সরিয়ে নিয়ে দূরের জানালার দিকে তাকালেন, যেন বাইরের অন্ধকারে তার উত্তর খুঁজছেন। কিছুক্ষণ পর আস্তে প্রায় ফিসফিস করে বললেন, আমার মেয়ে মেঘলা, ও এই বাড়িতেই থাকে। আমার শর্ত একটাই, তুমি কখনোই ওর চোখের দিকে সরাসরি তাকাবে না, আর ওর সঙ্গে নিজে থেকে কোনো কথা বলার চেষ্টা করবে না। এই বাড়িতেও আছে, কিন্তু তোমার জন্য ও নেই। মনে করবে ও এই বাড়ির একটা ছায়া, যাকে দেখা যায় না। এই যা। তার অবিশ্বাস্য শর্তটা শুনে তো আমার পুরো শরীর যেন অবশ হয়ে গেল। একজন মা তার নিজের মেয়ের ব্যাপারে এমন একটা দেওয়াল তুলে দিচ্ছেন কেন? মেয়েজার কি কোনো গুরুতর অসুখ আছে, নাকি মাথা খারাপ? হাজারটা প্রশ্ন আমার মাথায় ঘুরছিল, কিন্তু আমি মুখ ফুটে কিছুই জিজ্ঞেস করতে পারলাম না, কারণ শর্তের জালে আমি নিজেই নিজেকে বেঁধে ফেলেছি। আমি শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। ছাদের উপরের ঘরটা ছিল ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। একটা ছোট ঘর, একপাশে লেখার টেবিল, আরেক পাশে একটা খাট, সামনে একটা বড় জানালা যেটা দিয়ে পুরো পাড়াটা দেখা যায়, আর ঘরের পাশেই একটা খোলা ছাদ, যেখানে দাঁড়ালে মনে হয় আকাশটা হাতের মুঠোয়। পারুল দেবী আমাকে চাবি বুঝিয়ে দিয়ে বললেন, তোমার খাবার চিন্তা করতে হবে না, আমিই সময় মতো পাঠিয়ে দেব। আমি অবাক হয়ে বললাম, কিন্তু মাসিমা, আমি নিজেই তো আনাড়ি হাতে রান্না করতে পারি। তিনি একটু হেসে বললেন, সেটা আমি জানি, কিন্তু তুমি আমার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে নয়, ছেলের মতো থাকবে, আর আমি চাই না আমার বাড়িতে থেকে কেউ না খেয়ে থাকুক। তার এই মমত্বপূর্ণ ব্যবহারটা আমার মন ছুঁয়ে গেল, কিন্তু পরক্ষণে তার দেওয়া অদ্ভুত শর্তের কথা মনে পড়তেই একটা খচখচানি শুরু হয়ে গেল। এই আদর আর এই কঠিন শর্ত দুটো যেন একদম বিপরীত জিনিস। প্রথম কয়েকদিন আমি মেঘলার কোনো সাড়া শব্দই পেলাম না। বাড়িটা এতটাই চুপচাপ ছিল যে আমার মনে হতে লাগলো পারুল দেবী হয়তো একাই থাকেন। কিন্তু 4 দিনের দিন বিকেলে আমি ছাদে বসে যখন আমার উপন্যাসের প্লটটা নিয়ে ভাবছিলাম, ঠিক তখনই নিচের বাগানে তাকে প্রথম দেখলাম। হালকা আকাশি রঙের একটা সালোয়ার কামিজ পরে, খোলা চুল পিঠে ছড়ানো। সে বাগানের এক কোণে বসে একটা কৃষ্ণচূড়া গাছের সঙ্গে যেন কথা বলছিল। তার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল না, কিন্তু তার ভাবভঙ্গিতে একটা অদ্ভুত সরলতার একাকিত্ব মেশানো ছিল। সে একা একাই হাসছিল, আবার একটু পরে তার চোখ দুটো কি জানি ভিজে উঠছিল, যেন কাঁদছে। আমি ছাদের রেলিং ধরে একদম থমকে দাঁড়িয়ে রইলাম। মেয়েটা কি সত্যি গাছের সঙ্গে কথা বলে? পারুল দেবীর শর্তের কারণটা যেন আমি একটু একটু করে বুঝতে পারছিলাম। এরপর থেকে প্রায় প্রতিদিনই আমি তাকে দেখতাম। সে কখনো বারান্দার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে থাকত, কখনো আবার বাগানের ফুল গাছগুলোর যত্ন নিত। তার দুনিয়াটা যেন ওই বাড়িটার মধ্যেই বাঁধা। আমি খেয়াল করলাম সে কখনো বাড়ির বাইরে যায় না। তার চোখে মুখে একটা গভীর কষ্ট, যেন সে কোনো একটা অদৃশ্য জেলে বন্দী হয়ে আছে। আমার লেখক মন তার জন্য একটা গল্প বানাতে শুরু করলো। কি এমন কষ্ট সে নিজের মধ্যে লুকিয়ে রেখেছে? পারুল দেবীর ব্যবহারও দিন দিন আরও রহস্যময় হয়ে উঠছিল। তিনি রোজ নিয়ম করে আমার জন্য খাবার নিয়ে আসতেন, আমার লেখালেখির খোঁজ নিতেন, কিন্তু তার চোখে সবসময় একটা পাহারা দেওয়ার ভাব থাকত, যেন তিনি দেখতে চান আমি তার দেওয়া শর্ত ভাঙছি কিনা। একদিন কথায় কথায় আমি শুধু বলেছিলাম, মাসিমা, আপনার বাগানটা খুব সুন্দর, ফুল গাছগুলো বেশ তাজা। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই তার মুখের ভাব বদলে গেল। তিনি কঠিন গলায় বললেন, ওদিকের কথা ছাড়ো, নিজের কাজে মন দাও। তারই হঠাৎ বদলে যাওয়ায় আমি তো পুরো হতভম্ব হয়ে গেলাম। বাগান বা ফুল গাছ নিয়ে কথা বলাও কি নিষেধ, নাকি ব্যাপারটা আরও ঘোলাটে হয়ে গেল? এক পূর্ণিমার রাতে, সেদিন ছাদের উপর চাঁদের আলোয় চারপাশ ভেসে যাচ্ছিল। আমি আমার লেখার টেবিলে বসেছিলাম। হঠাৎ একটা অদ্ভুত সুর আমার কানে ভেসে আসলো। কেউ যেন খুব কষ্ট করে একটা পুরনো দিনের গান গাইছে। সুরটা নিচের তলা থেকে আসছিল।
আমি কান পেতে শুনলাম গানের প্রত্যেকটা কথায় এক রাশ যন্ত্রণা আর কষ্ট মেশানো। আমার বুঝতে বাকি রইল না এটা মেঘলার গলা। আমি শব্দ না করে ছাদের কিনারায় গিয়ে দাঁড়ালাম। নিচের বারান্দায় অর্ধ অন্ধকারে একটা ছায়ার মতো দাঁড়িয়েছিল মেঘলা। সে আকাশের দিকে তাকিয়ে গান গাইছিল। তার গানের সুরে আমার বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। মনে হচ্ছিল এই গানের মাধ্যমেই সে তার ভেতরের সব না বলা কথাগুলো বলতে চাইছে। হঠাৎ করেই গানটা থেমে গেল। আমি দেখলাম পারুলধেমি বারান্দায় এসে দাঁড়িয়েছেন। তিনি মেঘলার কাঁধে হাত রাখলেন। তারপর যা হলো তা দেখে আমি পুরো শিউরে উঠলাম। পারুল দেবী অত্যন্ত শান্ত কিন্তু কঠোর গলায় মেঘলাকে কি একটা বললেন যা আমি শুনতে পেলাম না। কিন্তু তার কথা শুনে মেঘলা যেন ভয়ে কেমন সংকুচিত হয়ে গেল। সে তাড়াতাড়ি ঘরের ভিতরে চলে গেল। পারুল দেবী কয়েক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থেকে ছাদের দিকে তাকালেন। চাঁদের আলোয় তার মুখটা পরিষ্কার দেখা না গেলেও আমার মনে হলো তিনি জানেন আমি ছাদে দাঁড়িয়ে আছি। তার ওই ঠান্ডা দৃষ্টি আমার শিরদাঁড়া বেয়ে একটা বরফের স্রোত নামিয়ে দিল। পরদিন সকালে যখন মাসিমা খাবার নিয়ে আসলেন তার ব্যবহার ছিল আগের মতোই স্বাভাবিক, যেন গতরাতে কিছুই হয়নি। কিন্তু আমি তার চোখের দিকে তাকাতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল এই বাড়িতে স্বাভাবিক থাকার আড়ালে একটা দম বন্ধ করা নাটক চলছে। মেঘলার ওই কষ্টের সুর, পারুল দেবীর ওই কঠোর শাসন, সব কিছু মিলিয়ে আমার মাথার ভেতরটা জট পাকিয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমি শুধু একজন ভাড়াটিয়া নই, এই রহস্যময় নাটকের একজন নীরব দর্শকে পরিণত হয়েছি। কিন্তু কতদিন আমি এই নীরবতা চালিয়ে যেতে পারবো? মেঘলার ওই করুণ দৃষ্টি আর কান্নার সুর আমাকে আস্তে আস্তে তার দিকে টানছিল। আমি জানতাম শর্ত ভাঙলে আমার এই বাড়ি ছাড়তে হবে, কিন্তু আমার মন বলছিল এই কাহিনীর শেষ না দেখে আমি কোথাও যেতে পারবো না। সেদিন রাতে আমি ঘুমাতে পারছিলাম না। বারবার মেঘলার মুখটা আমার চোখের সামনে ভাসছিল। হঠাৎ আমার ঘরের দরজায় খুব আস্তে একটা টোকা পড়ল। শব্দটা এতটাই হালকা যে প্রথমে আমার ভুল মনে হয়েছিল, কিন্তু পরক্ষণই আবার শব্দ হলো, খাটখাট। এই রাতে কে হতে পারে? পারুল দেবী তো কখনো এত রাতে আসেন না। আমার বুকের ভেতরটা দুরু দুরু করে কাঁপা শুরু করলো। আমি কাঁপা কাঁপা পায়ে দরজার দিকে এগিয়ে গেলাম। বুকের ভেতরটা হাতুড়ির মতো পিটছিল। দরজার ওই পারে কে দাঁড়িয়ে আছে তা নিয়ে মনের মধ্যে হাজারটা চিন্তা আর ভয় ভিড় করছিল। আমি কাঁপা হাতে দরজার খিলটা খুললাম। পাল্লাটা একটু ফাঁক করতেই চাঁদের ফ্যাকাশে আলোয় যে মুখটা আমি দেখলাম সেটা দেখে আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। দরজায় দাঁড়িয়ে আছে মেঘলা। তার ফ্যাকাশে মুখ, বড় বড় চোখ দুটোই গভীর ভয় আর একগাদা না বলা কষ্ট। চুলগুলো এলোমেলো। সে খুব তাড়াতাড়ি দম নিচ্ছিল। আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন এই মুহূর্তেই কোনো ভয়ঙ্কর বিপদ আসছে। আমি কিছু বলার আগেই সে নিজের ঠোঁটে আঙুল তুলে রাখল, আমার একদম চুপ থাকতে ইশারা করে। তারপর সে তাড়াতাড়ি করে তার হাতের মুঠোয় ধরে রাখা একটা ভাঁজ করা কাগজের টুকরো আমার দিকে বাড়িয়ে দিল। আমি তো পুরো থতমত খেয়ে তার হাত থেকে কাগজটা নিলাম। ঠিক এই মুহূর্তে নিচ থেকে মাসিমার গলার আওয়াজ কানে আসলো, মেঘলা, তুই এখনো জেগে আছিস? কি করছিস এত রাতে? মাসিমার গলা শুনেই মেঘলার চোখ দুটোতে ভয় আরও বেড়ে গেল। সে এক সেকেন্ডও দাঁড়ালো না, হরিণীর মতো দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আমি তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে খিল লাগিয়ে দিলাম। আমার পিঠ দরজায় ঠেকে গেল। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। কাগজের টুকরোটা তখনও আমার হাতে ধরা। আমি কয়েক মুহূর্ত থমকে দাঁড়িয়ে রইলাম। নিজের নিঃশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করছিলাম। তারপর কাঁপা হাতে কাগজটা খুললাম। ভেতরে পেন্সিলে লেখা কয়েকটা মাত্র কথা, এই বাড়ি থেকে যত তাড়াতাড়ি পারেন চলে যান, এখানে থাকবেন না। লেখাটা পড়ে আমার মাথাটা ঝিমঝিম করে উঠল। এটা কিসের ইশারা? মেঘলা আমাকে সরে যেতে বলছে কেন? পারুল দেবী কি ততটা সিধে সাদা নন যতটা তিনি দেখান, নাকি মেঘলা নিজেই কোনো বিপদের কারণ? আমার মনে হচ্ছিল আমি এক গভীর ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়ছি। এই আদরের মা আর তার রহস্যময় মেয়ের আড়ালে কোনো ভয়ঙ্কর সত্যি লুকিয়ে আছে। আমি আর ঘুমাতে পারলাম না। ঘরের ভেতরে অস্থির হয়ে হাঁটাহাঁটি করতে লাগলাম। রাত যত বাড়ছিল বাড়ির নীরবতাটা যেন আরও অসহ্য হয়ে উঠছিল। মনে হচ্ছিল দেয়ালগুলোও যেন ফিসফিস করে কোনো গোপন কথা বলছে। হঠাৎ করে আমার চোখ গেল ঘরের কোণে রাখা পুরনো কাঠের আলমারিটার দিকে। পারুল দেবী বলেছিলেন এটা তার ছেলের আলমারি। সে নাকি কাজের জন্য বাইরে যাওয়ার আগে তার কিছু পুরনো জিনিসপত্র এখানে রেখে গেছে। একটা অদ্ভুত টান থেকে আমি আলমারিটা খুললাম। ভেতরের কয়েকটা পুরনো বই, কিছু শার্ট আর একটা ডায়েরি ছাড়া আর কিছুই ছিল না। ডায়েরিটা চামড়ার মলাটে বাঁধানো, বেশ পুরনো। কৌতূহলের বশে আমি ডায়েরিটা হাতে তুলে নিলাম। প্রথম কয়েক পাতা উল্টাতেই বুঝলাম এটা পারুল দেবীর ছেলে অনিরুদ্ধের ডায়েরি। আমি বিছানায় বসে ডায়েরির পাতা উল্টাতে শুরু করলাম। প্রথম দিকে লেখাগুলো বেশ স্বাভাবিক, কলেজের দিন, বন্ধুদের সঙ্গে আড্ডা, লেখালেখি আর ছবি আঁকার কথা লেখা। কিন্তু যত এগোতে লাগলাম লেখার সুর ততই বদলাতে শুরু করলো। একটা পাতায় এসে আমার চোখ আটকে গেল। অনিরুদ্ধ লিখেছে, আজ মা আবার আমার আঁকা ছবিগুলো নিয়ে চিল্লাচিল্লি করল।
মা চায় আমি পড়াশুনো করে বড় চাকরি করি। আমার এই ছবি আঁকা, লেখালেখি এসব তার একদম পছন্দ না। তিনি বলেন এসব নাকি জীবন নষ্ট করা। আমার মনে হয় মা আমাকে ভালোবাসে, কিন্তু আমার স্বপ্নগুলোকে ভালোবাসে না। মাঝে মাঝে ওর আদর আমার কাছে এক ধরনের কারাগার মনে হয়। আরেকটা পাতায় লিখেছে, মেঘলাটা বড় অদ্ভুত, সারাদিন চুপচাপ থাকে, কিন্তু ওর চোখ দুটোই যেন হাজারটা কথা জমা আছে। ও আমার একমাত্র বন্ধু। আমি যখন ছবি আঁকি ও চুপ করে আমার পাশে বসে দেখে। মা চায় না আমি ওর সঙ্গে বেশি মিশি, কেন জানি না। মা বলে মেঘলা নাকি আর 5টা স্বাভাবিক মেয়ে মতো না, কিন্তু আমার কাছে ওকে দুনিয়ার সবচেয়ে সোজা সরল আর নিষ্পাপ মনে হয়। ওর জন্য আমার খুব মায়া লাগে। ডায়েরি পড়তে পড়তে আমার বুকের ভেতরটা কেঁপে উঠছিল। অনিরুদ্ধের লেখাগুলোর ভেতর দিয়ে আমি যেন পারুল দেবীর একটা অন্য রূপ দেখতে পাচ্ছিলাম। একজন আদরের মা, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণকারী, যে নিজের ছেলের স্বপ্নগুলোকে নিজের ইচ্ছার খাঁচায় বন্দি করে রাখতে চায়। আমি তাড়াতাড়ি পাতা উল্টাতে লাগলাম। শেষের দিকের পাতাগুলোতে অনিরুদ্ধের লেখাগুলো আরও বেশি এলোমেলো আর ভয়ে ভরা। সে লিখেছে, আমার দম বন্ধ হয়ে আসছে। এই বাড়িটা আমার কাছে আর শান্তির জায়গা নয়, একটা কারাগার। মা সারাক্ষণ আমাকে চোখে চোখে রাখে, আমার প্রত্যেকটা পদক্ষেপে ওর নজর। মেঘলার সঙ্গেও আমাকে আর আগের মতো কথা বলতে দেয় না। ওর চোখে আমি আজকাল ভয় দেখতে পাচ্ছি। কিসের ভয়? আমি কিছুই বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে এই বাড়ি থেকে পালানো ছাড়া আমার আর কোনো উপায় নেই। এরপরের কয়েকটা পাতা ফাঁকা। আমি প্রায় শেষ পাতায় চলে এলাম। সেখানে মাত্র একটা লাইন লেখা, যা পড়ে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। অনিরুদ্ধ লিখেছে, মেঘলা সব জানে, ও আমাকে বলেছিল। লাইনের বাকি অংশটা ছেঁড়া। ডায়েরির শেষ পাতাটা কেউ ছেড়ে নিয়েছে। মেঘলা কি জানে? সে অনিরুদ্ধকে কি বলেছিল? আর ওই গুরুত্বপূর্ণ পাতাটা কে ছিঁড়ল? পারুল দেবী? আমার মনে হচ্ছিল আমি একটা ভয়ঙ্কর রহস্যের একদম মাঝখানে এসে দাঁড়িয়েছি। মেঘলার দেওয়া সেই সাবধান বাণী, অনিরুদ্ধের ডায়েরির এই ছেঁড়া পাতা, সব কিছু যেন একটা দিকে ইঙ্গিত করছে। এই মেঘালয় বাড়িতে এমন কিছু হয়েছে যা হওয়া উচিত ছিল না। আমি ডায়েরিটা বন্ধ করে আলমারিতে রেখে দিলাম। আমার আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে ইচ্ছে করছিল না, কিন্তু পালানোর রাস্তাও বন্ধ। আমি যদি এখন চলে যাই, তাহলে হয়তো এই রহস্যের কিনারা আর কখনোই করতে পারবো না। আবার যদি থেকে যাই, তাহলে আমার নিজের জানটাও বিপদে পড়তে পারে। আমি বুঝতে পারছিলাম আমি এমন এক ফাঁদে পা দিয়েছি যেখান থেকে বেরোবার রাস্তা আমার জানা নেই। চারদিকের নীরবতা ভেঙে হঠাৎ করে আমার কানে আসলো সিঁড়িতে কারো পায়ের আওয়াজ। শব্দটা আস্তে আস্তে আমার ঘরের দরজার দিকে এগিয়ে আসছে। পায়ের শব্দটা আমার দরজার সামনে এসে থেমে গেল। আমার কলিজাটা যেন লাফ দিয়ে গলায় এসে আটকালো। আমি শব্দ না করে বিছানা থেকে উঠে দাঁড়ালাম। হাতে তুলে নিলাম আমার লেখার টেবিলের ভারী পেপার ওয়েটটা। নিজেকে বাঁচানোর জন্য এটা ছাড়া আর কোনো বুদ্ধি আমার মাথায় আসছিল না। কয়েক মুহূর্ত একদম মৃতপ্রায় নীরবতা থাকার পর দরজার খিলে খুব আস্তে আস্তে একটা আঁচড়ানোর শব্দ হলো। কেউ যেন বাইরে থেকে দরজাটা খোলার চেষ্টা করছে। আমি আর দেরি করতে পারলাম না। যা হবার হবে ভেবে এক ঝটকায় দরজাটা খুলে ফেললাম। কিন্তু বাইরে কেউ ছিল না। সিঁড়িটা পুরো ফাঁকা। আমার পুরো শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। তাহলে কি পুরোটাই আমার মনের ভুল, নাকি কেউ আমার সঙ্গে কোনো ভয়ঙ্কর খেলা খেলছে? আমি দরজা বন্ধ করে বিছানায় এসে বসলাম। কিন্তু ঠিক এই মুহূর্তে আমার চোখ পড়ল টেবিলের ওপর। সেখানে একটা সাদা খাম রাখা। খামটা কয়েক মিনিট আগেও এখানে ছিল না। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি কাঁপা কাঁপা হাতে খামটা খুললাম। ভিতরে একটা পুরনো হলুদ হয়ে যাওয়া চিঠির কাগজ। তাতে অনিরুদ্ধেরই হাতের লেখা, কিন্তু এই লেখাটা ডায়েরির লেখা থেকেও বেশি এলোমেলো আর ভয়ে ভরা। চিঠিতে লেখা ছিল, যদি কেউ কখনো এই চিঠিটা পড়ো, তাহলে জেনে রেখো, এই বাড়ির দেয়ালে কান পাতলে শুধু বাতাস নয়, লম্বা নিঃশ্বাস ফেলারও শব্দ শোনা যায়। আমার মা পারুল দেবী দুনিয়ার সেরা মা হতে পারতেন, কিন্তু তার ভালোবাসা ছিল এক ধরনের দখলদারি ভাব। তিনি আমাকে তার ইচ্ছে মতো চালাতে চাইতেন। আমার স্বপ্ন, আমার শিল্পী হবার ইচ্ছা, সব কিছুকেই তিনি তার অহংকারের জন্য শেষ করে দিতে চেয়েছিলেন। আর মেঘলা, ও আমার নিজের বোন নয়। ছোটবেলায় এক সড়ক দুর্ঘটনায় ওর বাবা মা দুজনেই মারা যায়। মা ওকে দত্তক নিয়েছিলেন, কিন্তু মা কখনো ওকে নিজের মেয়ের সম্মান দেননি। মেঘলা ছিল এই বাড়ির এক নীরব সাক্ষী, একটা জীবন্ত ছায়া। ওর উপর মায়ের শাসনের বেড়া ছিল আরও ভয়ঙ্কর। আমি যখন বাড়ি ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিলাম, মেঘলাই প্রথম বুঝতে পেরেছিল। সে আমাকে সাহায্য করতে চেয়েছিল। সে আমাকে মায়ের একটা গোপন ডায়েরির কথা বলেছিল, যেটা মা তার শোয়ার ঘরে সিন্ধুকে লুকিয়ে রাখে। সেই ডায়েরিতে নাকি এই বাড়ির সব কালো সত্যি লেখা আছে। আমি এই ডায়েরিটা খুঁজে বের করার আগেই মা সব কিছু জেনে ফেলেন। তারপর কি হয়েছে তা হয়তো তোমরা কখনোই জানতেও পারবে না। শুধু এটুকু জেনে রেখো, আমি কাজের জন্য বাইরে নেই। আমি এই বাড়িতেই আছি, এই বাড়ির প্রত্যেকটা দেয়ালের মধ্যে, প্রত্যেকটা লম্বা নিঃশ্বাসের মধ্যে। চিঠির শেষ দিকটা কালির দাগ দিয়ে প্রায় বোঝাই যাচ্ছিল না। আমার মাথা ঘুরছিল। অনিরুদ্ধ বাইরে যায়নি, সেই বাড়িতেই আছে। এটার মানে কি?